আসসালামু আলাইকুম, সবাইকে সামিটেকে স্বাগত। বন্ধুরা, আমরা গত দিনে কন্ট্রোল মেনু বা ফাইল মেনুর কাজ শিখেছি। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের হোম মেনুর কাজ। বন্ধুরা, মনে রাখতে হবে এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেনু হচ্ছে হোম মেনু। এই হোম মেনুতেই এমএস ওয়ার্ডের কাজ করার মতো অনেক ফাংশন রয়েছে, যেগুলো আপনাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। বন্ধুরা, হোম মেনুর বাম পাশের কর্নারে মাউসের কার্সর যেখানে রয়েছে সেটি হচ্ছে পেস্ট। এর পাশে রয়েছে কাট, কপি, ফরম্যাট, পেইন্টার। বন্ধুরা, এই পেস্ট অপশন, কাট অপশন, কপি অপশন এই তিনটি হাইড অবস্থায় আছে। এর কারণ হচ্ছে আমরা যদি কোনো টেক্সটকে সিলেক্ট করে নিই, তারপরে আমরা দেখতে পাবো কপি এবং কাট দুটি অপশন সচল হয়েছে। এই সিলেক্ট করা টেক্সটগুলো যদি কপি করি, তাহলে কিন্তু পেস্ট অপশনটি সচল হবে। এখন কপিকৃত টেক্সটকে নিচে পেস্ট করতে চাই, তাহলে আমরা এখানে পেস্ট করে দেব। এটি হচ্ছে কপি পেস্টের কাজ। বন্ধুরা, কাট অপশনের কাজ হচ্ছে আমরা যদি কোনো টেক্সটকে সিলেক্ট করার পর সেটিকে কাট করে নিই, অর্থাৎ ওইখানে ওই টেক্সটগুলো থাকবে না, অন্য একটি জায়গায় সেই টেক্সটগুলো চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কাট করে নিই, ওই জায়গায় নিয়ে যে আমরা পেস্ট করে দেবো। কপি, কাট, পেস্ট এই তিনটি অপশনের কাজ হচ্ছে এইগুলো। বন্ধুরা, ফরম্যাট অপশনের কাজ হচ্ছে আমরা যদি কোনো লেখার সাইজ, কালার, মানে যে ধরনের টেক্সটকে আমরা অন্য একটা টেক্সটকে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ফরম্যাট পেইন্টার অপশন ব্যবহার হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি যদি আমি ফেসবুক এই লেখাটাকে যদি আমি কালার করে নেই, রেড কালার, এবং এই ফেসবুক ওয়ার্ডের মাঝে যদি আমি কার্সর রেখে এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, তাহলে কিন্তু ফরম্যাট পেইন্টার সিলেক্ট হয়ে থাকবে। এখন আমি যদি কোনো ওয়ার্ডকে ওই ফেসবুকের মতো করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করবো, আমরা মাউসের কার্সর চেপে ধরে আমরা ওইটিকে ছেড়ে দেব। তাহলে যে টেক্সটের উপর আমরা ফরম্যাট পেইন্টার নিয়ে পরবর্তী ওয়ার্ডকে ওই রূপ দেওয়ার জন্যই কিন্তু ফরম্যাট পেইন্টার ব্যবহার হয়। বন্ধুরা, এর পাশে রয়েছে ফন্ট, অর্থাৎ এইখানে অনেক ধরনের, অনেক ডিজাইনের আমরা ফন্ট পাবো। সেটি বাংলা হতে পারে, ইংলিশও হতে পারে। এর পাশে রয়েছে ফন্টের সাইজ। আমরা যদি কোনো লেখাকে সিলেক্ট করে নিই, নেওয়ার পরে যদি আমরা ফন্টের সাইজটাকে ছোট বড় করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফন্ট সাইজ থেকে আমরা সেটি করে নিতে পারবো। এছাড়া বন্ধুরা, এই পাশে আরো একটি ফন্ট সাইজের অপশন রয়েছে। আমরা যদি এই অপশনে ক্লিক করি, তাহলে এটি বড় হবে, এবং এর পাশে যে ছোট শ্রিঙ্ক ফন্ট অপশনটি রয়েছে, সেটি দ্বারা কিন্তু ছোট করা যাবে। বন্ধুরা, এর পাশে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি, বি নামে যে অপশনটি, এটি হচ্ছে লেখাটাকে বোল্ড করার জন্য। বোল্ড আমরা যদি আবার আনবোল্ড করতে চাই, তাহলে অবশ্যই উক্ত লেখাকে সিলেক্ট করে নিয়ে আমরা আনবোল্ড করে নিতে পারবো। তার পাশে রয়েছে ইটালিক অপশন, অর্থাৎ আমরা যদি কোনো ওয়ার্ডকে বা কোনো লাইনটাকে যদি আমরা ইটালিক করে নিতে চাই, তাহলে সেখানে আমরা ইটালিক অপশনটি ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু সেইগুলো ইটালিক করে নিতে পারবো। আবার যদি আমি ইটালিক অপশনে ক্লিক করি, তাহলে আমাদের লেখাগুলো স্বাভাবিক অবস্থায় আসবে। এর পাশে রয়েছে আন্ডারলাইন, অর্থাৎ আমরা যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, সেক্ষেত্রে আমরা আন্ডারলাইনে ক্লিক করব। যদি আন্ডারলাইন তুলে দিতে চাই, তাহলে অবশ্যই সিলেক্ট করে নিয়ে আমরা আন্ডারলাইন অপশনে ক্লিক করব, তাহলে আন্ডারলাইন উঠে যাবে। এর পাশে রয়েছে স্ট্রাইক থ্রো, অর্থাৎ আমরা যদি কোনো চিঠিকে কারো কাছে পাঠাই এবং সেখানে যদি আমার কোনো ওয়ার্ড বা লাইনটাকে কনফিউজড লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে যাচাই করার জন্য
এই অপশন থেকে বুঝে দিতে পারবো যে আমার কাছে এই লাইনটা বা এই ওয়ার্ডটাকে একটু খাপছাড়া দেখাচ্ছে বা চেঞ্জ করলে বোধহয় ভালো হবে, এরকম কিছু একটা বোঝানোর জন্য আমরা এই লেখাটাকে মিডলে ক্রস করে দিয়ে আমরা মেইলে কারো কাছে আমরা পাঠালে সে বুঝতে পারবে যে এখানে কিছু একটা চেঞ্জ হবে, হয়তো ঠিক থাকলে সেটা ঠিক বলে আমাদেরকে জানাবে। H2O বন্ধুরা, এখন আমি এই টুটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখন সাবস্ক্রিপ্ট অপশনে ক্লিক করব। তাহলে বন্ধুরা পানির সংকেত H2O লেখা হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক করি তাহলে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বন্ধুরা তার পাশে রয়েছে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ আমি যদি এখন এই টুটাকে স্কোয়ার আকারে দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপ্ট অপশনে ক্লিক করব। বন্ধুরা আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, এটা হচ্ছে শেখার উদ্দেশ্যে। এমএস ওয়ার্ডের একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যাই করি না কেন আমাদেরকে অবশ্যই ওই লেখাটাকে সিলেক্ট করে রেখেই কিন্তু এই অপশনগুলো কাজ করতে হবে। যদি আমরা লেখাকে সিলেক্ট করে না নিই তাহলে কিন্তু এই অপশনগুলো কাজ করবে না। অর্থাৎ আমরা সিলেক্ট করে নেওয়ার মাধ্যমেই হোম মেনুর অপশনের কাজগুলো করতে পারবো। তো বন্ধুরা আমরা যদি কিবোর্ডের শর্টকাটে করতে চাই তাহলে অবশ্যই এই মাউসের কার্সর প্রত্যেকটা অপশনের উপর ধরে রেখে আপনারা শিখে নেবেন যে কিবোর্ডের কোন কি চাপলে এই অপশনগুলো কাজ করবে। বন্ধুরা চেঞ্জ কেস অপশনটার মধ্যে তেমন একটি প্রয়োজনীয় কাজ নেই, আমার এখন পর্যন্ত এই অপশনের কোনো কাজ চোখে পড়ে নাই। তো তারপর আপনারা এইভাবে সিলেক্ট করে নিয়ে বিভিন্ন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু সিস্টেমগুলো দেখে নিতে পারবেন যে কোন অপশনের কি ধরনের কাজ হচ্ছে। বন্ধুরা এর পাশে রয়েছে হাইলাইট কালার, অর্থাৎ আমি যদি এই পুরো লাইনটাকে যদি আমি হাইলাইট করতে চাই তাহলে অবশ্যই এই লাইনটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা টেক্সট হাইলাইট কালার অপশনে বিভিন্ন কালার রয়েছে, আমরা সেখানে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবো। আমরা সাধারণত ইয়েলো কালার দিয়েই আমরা বিভিন্ন টেক্সট হাইলাইট করি, এটি চোখে পড়ে ভালো। তো যার যেমন কালার পছন্দ হবে সে তেমন কালার দিয়ে টেক্সট হাইলাইট করে নিতে পারবেন। বন্ধুরা তার পাশে রয়েছে হচ্ছে ফন্ট কালার, অর্থাৎ আমরা যদি কোনো ফন্টটাকে কালার করতে চাই শুধু ফন্ট কিন্তু কালার হবে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার হবে না, শুধু ফন্ট কালার হবে। সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর এই যে বৃত্ত দেখতে পাচ্ছি, আমরা এই বৃত্তের উপর ক্লিক করার পরে কিন্তু বিভিন্ন কালার চলে আসবে। যখন যে কালারের টেক্সট লেখার প্রয়োজন হবে তখন সেই টেক্সট সেভাবে কালার করে নিতে পারবো। এছাড়া মোর কালার অপশনও আরো অনেক কালার রয়েছে, এখান থেকে আমরা কালার করে নিতে পারবো। বন্ধুরা এর পাশে রয়েছে বুলেটস, অর্থাৎ আমরা যদি কোনো লাইনের সামনে বুলেট আকারে দিতে চাই তাহলে আমরা সেগুলো হাইলাইট করে নেওয়ার পরে এখানে বিভিন্ন ডিজাইনের বুলেট অপশন রয়েছে, আমরা সেগুলো কিন্তু টেক্সটের সামনে বা লাইনের সামনে দিতে পারবো। বন্ধুরা একটি বিষয় মনে রাখতে হবে, আমরা কিন্তু একটা লাইন বা একটি প্যারাগ্রাফ শেষ হওয়ার পর যখন আমরা এন্টার দেব তখন কিন্তু দ্বিতীয় একটি প্যারা শুরু হবে। এখানে লাইন বললে ভুল হবে, প্রত্যেকটা প্যারার সামনে যদি আমরা বুলেট দিতে চাই তাহলে সেগুলো এখান থেকে আমরা দিতে পারবো। আমি যেহেতু এখানে দুইটি প্যারা লিখেছি, আমি এখন দুই প্যারার সামনে যদি বুলেট দিতে চাই তাহলে দুই প্যারা সিলেক্ট করে নিই। আমি যদি এখানে সিলেক্ট করি, ক্লিক করি, তাহলে সেগুলো বুলেট হয়ে যাবে। বন্ধুরা তার পাশে রয়েছে হচ্ছে নাম্বারিং, অর্থাৎ সেম আমরা যদি বুলেট
না দিয়ে যদি নাম্বারিং হিসেবে দিতে চাই তাহলে কিন্তু এখানে বিভিন্ন ডিজাইনের নাম্বার রয়েছে, আমরা সেগুলো দিতে পারবো। যেহেতু আমরা বাংলা লিখেছি এই কারণে এই নাম্বারিং গুলো ABCD আসতেছে না। যদি ইংলিশ হতো তাহলে আমাদেরকে দেখা যেত আমাদের লাইনের সামনে কি ধরনের নাম্বারিং হবে। এর পাশে রয়েছে আরো একটি অপশন, এইগুলো সেম বুলেটের মধ্যে কাজ হবে, নাম্বারিং এর মধ্যে কাজ হবে, বিভিন্ন ডিজাইনের এখানে রয়েছে, নাম্বারিং রয়েছে, ডিজাইন রয়েছে, সেগুলো আমরা লেখার সামনে দিতে পারবো। বন্ধুরা এখন যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট অপশন। এর পাশে রয়েছে ইনক্রিজ ইনডেন্ট অপশন, অর্থাৎ আমরা যদি এই প্যারাটাকে সিলেক্ট করে নিই, নেওয়ার পরে যদি আমরা ইনক্রিজ ইনডেন্ট অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো পুরো প্যারাটাই একবারে কিছু দূর সরে যাচ্ছে। এখন আমরা যদি আবার সেটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা ডিক্রিজ ইনডেন্ট অপশনে ক্লিক করার মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। বন্ধুরা এর নিচে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ টেক্সট অ্যালাইনমেন্ট। আমরা এখানে দুটি প্যারাতেই আমরা বাংলা লিখেছি, এটি রয়েছে লেফট অ্যালাইনমেন্টে। আমরা যদি এখন সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমরা সেন্টারে ক্লিক করব। যদি রাইট অ্যালাইনমেন্টে রাখতে চাই তাহলে আমরা রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব। এছাড়াও যদি আমরা পুরো পেজটাকে যদি আমরা জাস্টিফাই করে নিতে চাই তাহলে আমরা সেগুলো সিলেক্ট করে নিয়ে জাস্টিফাই অপশনে ক্লিক করব। বন্ধুরা এর পাশে রয়েছে লাইন স্পেসিং, অর্থাৎ এইখানে ক্লিক করার পর আমরা যদি একটি লাইনের পরে আরেকটি লাইনে যদি গ্যাপ কমাতে চাই, বাড়াতে চাই তাহলে লাইন স্পেসিং ইউজ হবে। এছাড়া একবারে আবার রিমুভ অপশনে ক্লিক করে রিমুভ করা যাবে। বন্ধুরা এই লাইন স্পেসিং অপশনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি অপশন হচ্ছে লাইন স্পেসিং অপশন। অর্থাৎ লাইন স্পেসিং অপশনে ক্লিক করার পর আমরা যদি দেখা যাবে কোনো ছকের মধ্যে বা টেবিলের মধ্যে যদি আমরা কিছুটা অংশ ফাঁকা করতে চাই লেফট সাইডে তাহলে 0.1 দেব, রাইট সাইডে যদি যেতে চাই তাহলে 0.1 দেব। সেক্ষেত্রে কি হবে, আমাদের টেক্সটগুলো কিন্তু লাইনের সাথে মিশে থাকবে না। এরপরে আমরা যদি স্পেসিং এ যদি আমরা 0 রাখি তাহলে লেখাগুলো স্বাভাবিক অবস্থায় থাকবে। আমরা যদি সেগুলো বাড়িয়ে দিই তাহলে কিন্তু সেটি আমরা বাড়িয়ে নিতে পারবো। পরীক্ষার ব্যবহারিক খাতায় আপনাকে বলবে যে 6 পিটি গ্যাপ দিতে, অর্থাৎ আপনি একটা লাইনের থেকে আরেকটা লাইনের গ্যাপ হবে 6 পিটি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 6 পিটি দিলেই কিন্তু আমরা সেই স্পেসিং পেয়ে যাব। বন্ধু এর পাশে রয়েছে শেডিং অপশন, অর্থাৎ এখানে ক্লিক করার পর আমরা পুরা প্যারাকেই কিন্তু শেডিং করে নিতে পারবো। এখানে বিভিন্ন কালার রয়েছে, বিভিন্ন কালারের আমরা শেডিং করে নিতে পারবো। বন্ধুরা শেডিং অপশনের পর আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্ডার অপশন। এই বর্ডার অপশনের কাজ সাধারণত টেবিলের কাজ। আমরা একটি টেবিল এখানে নিব। টেবিল নেওয়ার পর এই টেবিল অপশনটি সাধারণত ইনসার্টের মধ্যে থাকে। আমরা টেবিল নেওয়ার পরে আমরা যদি এই মিডিলের যে লাইনগুলো আছে সেটি যদি আমরা ভ্যানিশ করে দিতে চাই, সেক্ষেত্রে মানে হাইড করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে নো বর্ডার করব। নো বর্ডার করার পরে আউটসাইড বর্ডার দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে মিডিলের যে বর্ডারগুলো সেগুলো দেখা যাবে না। এছাড়া আমরা যদি চাই মিডিলের বর্ডার একেবারে পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে,
এরপর আমরা যদি চাই দুই সাইডে দুইটা টেবিল থাকবে, ঘর থাকবে, মাঝখানে কোনো ঘর থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা মিডলের ইয়েটি সিলেক্ট করে নিয়ে আমরা প্রথমে রাইট বর্ডার অপশন দেব, এরপরে লেফট বর্ডার অপশন দেব। তাহলে বন্ধুরা মিডিলে কিন্তু টেবিল ঠিকই রয়েছে, কিন্তু মিডিলের ঘরের প্রয়োজন নেই, সেই কারণে আমরা মিডিলের বর্ডারগুলো হাইড করে দিয়েছি। দিয়ে আমরা এখন এই ডিজাইনের টেবিল আমরা পেয়ে গেছি। বন্ধুরা এর পাশে রয়েছে বিভিন্ন টেক্সটের ডিজাইন। আমরা যদি এগুলো বন্ধুরা আমরা এটি সাধারণত ইংলিশ টেক্সটের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা এখানে সরাসরি বিভিন্ন টেক্সটের ডিজাইন দেখতে পাচ্ছি। আমরা এখানে চেঞ্জ করে নেওয়ার মাধ্যমে কিন্তু সেই রকম টেক্সট আমরা করে নিতে পারবো। অনেক সময় সিভি লেখার ক্ষেত্রে এখানে অনেক ডিজাইনের টেক্সট রয়েছে, সেগুলো ব্যবহার হয়। বন্ধুরা এর পাশে রয়েছে ফাইন্ড অপশন। আমরা যদি অনেকগুলো পেজ থাকে, আমরা দেখা গেল যে পেজে 100 বা 200 নম্বর পেজে একটা ডেটের একটা চিঠি বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা একটা চিঠি দেখে ওই চিঠির একটা ডেট বসানো থাকে। আমরা সাধারণত যদি মনে করি যে 20/1/2020 সালে একটা চিঠি লিখেছিলাম, এই ডেটটা দিয়ে কিন্তু আমরা ফাইন্ড নেক্সট করলে কিন্তু আমরা ওই ডেটের ওই চিঠিতে সরাসরি চলে যাব। এর পাশে রয়েছে রিপ্লেস, অর্থাৎ আপনি যদি একের স্থলে 2 দিতে চান, তাহলে উপরের অপশনে 1, উপরের অপশনে 1 এবং নিচের অপশনে 2 দিয়ে কিন্তু রিপ্লেস অল করে দিলে যে জায়গায় যত জায়গায় 1 থাকবে সব জায়গায় 2 হয়ে যাবে। এগুলো অনেক সময় মাথায় রাখতে হবে যে 1 যে জায়গায় আছে সেক্ষেত্রে সব জায়গায় যদি 1 চেঞ্জ হয়ে যাবে তাহলে কিন্তু সমস্যা। সে কারণে এটি অনেকটা খেয়াল রেখেই কিন্তু রিপ্লেস অল করতে হবে। আমি অবশ্যই সাধারণত রিপ্লেস অল দিয়েই কাজ করি, কারণ এটা আমার ঠোঁটস্থ হয়ে গেছে করে করে। তো আপনাদেরও কাজ করতে করতে কিন্তু এরকম হয়ে যাবে, তখন ভুলভ্রান্তি কম হবে। তারপর আসে রয়েছে গো টু। ঠিক এই একই কাজ, ইন্টার পেজ নাম্বার, অর্থাৎ পেজ নাম্বার দিয়ে আমরা সরাসরি ওই পেজে চলে যেতে পারবো। এটি হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সের কাজ। এর নিচে রয়েছে রিপ্লেস, ওই সেম, এখানে শুধু আলাদা আলাদাভাবে অপশনগুলো দিয়ে দিয়েছে এবং একটি ডায়ালগ বক্সের মধ্যে কিন্তু সেগুলো রয়েছে। বন্ধুরা এই ছিল হোম মেনুর কাজ। আমরা পরবর্তীতে ইনসার্ট মেনুর কাজ শিখব। আমরা একবারে কোনো কিছু শিখবো না, দিনে দিনে আমরা শেখার চেষ্টা করব। আমরা যদি দিনে দিনে কাজগুলো শিখি তাহলে আমরা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কাজগুলো মনে থাকবে এবং পরবর্তীতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরো সুন্দর সুন্দর এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে, যে কন্টেন্টগুলো আপনাদের প্রতিনিয়ত কাজে আসবে।